রাষ্ট্রপতি নিজে যদি পদক্ষেপ মানে নিয়ে সরে যেত, তাইলে দুই বেলায় দুই পদের কথা উনি বলতেন না। যারা তাকে অরিজিনালি নিয়োগ দিছিল তারা তখন বলছেন যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, আবার যখন এই সরকার আসলো তখন বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এইটা বলতেন না যদি উনি স্বেচ্ছায় যাইতেন। আমার বঙ্গবন্ধে থাকতে হবে, তাতে যাকে যা বললে খুশি হয়, যা বলা দরকার তাই বলবো, কি আসে যায়, এতে আর যাই হোক গ্রহণযোগ্যতা থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সকালে এক কথা বিকালে এক কথা বললে সাময়িকভাবে আপনাকে অ্যালাউ করতে পারি আমি, কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি বলতে যা বোঝায় সেটা থাকে না। এখন বলতে পারেন যে বিএনপি তাকে এই 5 মাস রাখছিল কেন? বিএনপি তাকে রাখছিল অনেকগুলো কারণে। এক নম্বর, আওয়ামী লীগ 16 বছর রাজত্ব করছে। এই 16 বছর রাজত্বের মধ্যে একটা বিরাট বলয় আওয়ামী লীগ তৈরি করছে, সেটা রাজনৈতিক মাঠে, সেটা আপনার আমলাতন্ত্রের মধ্যে, সেটা আপনার মিডিয়ার মধ্যে, সর্বত্র প্রশাসনিক ইয়ের ভিতরে 16 বছর লালন করা ইয়ে থেকে চট করে রাষ্ট্রপতিকে সরাইতে পারে নাই। এবং রাষ্ট্রপতিকে সরানোর জন্য বলছে, তখন বিএনপি বলছে সাংবিধানিক সংকট হবে। আসলে সেটা বলতে তারা বাধ্য হয়েছে পরিস্থিতিগত কারণে। কেননা রাজনীতির আন্দোলনে কেউ সরে না, আলটিমেটলি প্রশাসন যদি সাথে না নামে। অর্থাৎ শেখ হাসিনা যখন চলে গেছে তখন কিন্তু প্রশাসন স্টপ হয়ে গেছে, তাই ফায়ারিংটাকে স্টপ করতে হয়েছে। এই যে করতে হয়েছে ওটাই তার যাওয়ার জন্য কারণ। তো যেহেতু ওই সময় বলছে সাংবিধানিক সংকট হবে, এটা রাজনৈতিক নেতাদেরকে দিয়ে বলানো হয়েছে। কেননা আর্মির পক্ষে এটা বলা সম্ভব না, আমলারা এটা বলতে পারবে না, কারণ তারা প্রজাতন্ত্রের সার্ভিস দেয়, প্রজাতন্ত্রের সেবা দেয়, সে কারণে বলছে। তাহলে এখন তাকে সরাইলো কেন? কারণ আপনি তপ্ত লোহার উপরে বসছেন। যখন আজকে বিএনপি যখন দায়িত্ব নিছে তখন তপ্ত লোহার উপরে বসছে, এবং সেক্ষেত্রে ওই যে বলয়টা 16 বছরের পুরাতন বলয়, তার থেকে বেরোইতে অনেক সময় লাগছে। এখন সেই বলয় থেকে যখন সিদ্ধান্ত নিতে পারছে আজকের প্রধানমন্ত্রী, যখন 5 মাস হওয়ার পর উনি হয়তো ভাবছেন যে ওনার পায়ের তলার মাটি কিছু শক্ত হয়েছে, এবং যে বলয়ের কথা আমি বলতে সেই বলয়টা কিছু দুর্বল হয়ে আসছে, তখনই তাকে সরতে বলছে। এই কারণে সিক্রেসি অ্যান্ড প্রাইভেসি, কারণ যিনি সকালে এক কথা বিকালে এক কথা বলেন, যেটা আমি আগে বললাম, অন্তত তাকে তার উপরে ডিপেন্ড করা যায় না। এবং এই সরকার আমার কাছে মনে হয় নির্বাচনের সময় যে জায়গাটায় ছিল বা নির্বাচনের ইমিডিয়েট আগে, সেটা নির্বাচনের পর সময়ের ব্যবধানে আমার কাছে মনে হয় যে কোনো একটা অনেক জায়গা থেকে সরে আসছে এই সরকার। সরে আসার কারণে ওই বলয়ের সাথে তার একটা প্রবলেম তৈরি হতে পারে, একটা গ্যাপ তৈরি হয়েছে। তা না হলে যাকে 5 মাস রাখলাম তাকে এখন সরানোর প্রয়োজন ছিল না। এই যে রাষ্ট্রপতি, যে বলয়ের রাষ্ট্রপতি, আওয়ামী শক্তির রাষ্ট্রপতি, সে কারণে তাকে সরাইতে হইতেছে এখন, যেটা এই সরকার মনে করতেছে, তাই তাকে বলা হয়েছে। এখন যদি আমাকে প্রশ্ন করেন তাহলে কাকে বানানো যায়, এখন বিএনপির ভিতরে বানানোর লোক আছে। আজিজ ভাই বলছে যে তুমি যোগ্য। ইয়েস, আমি তাকে অযোগ্য মনে করি না, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি এমন অনেক প্রতিভাবান লোক পছন্দ করেছেন বিএনপির টপ নেতারা, একদম সর্বোচ্চ নেতা যিনি, তাকে নিয়ে অনেকজনে অনেক কথা বলে। কিন্তু আমি বলি যে না, এটা হয়তো সঠিক না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তার তৃতীয় নয়ন দিয়ে কার প্রতিভা কিভাবে দেখছেন আমরা সেটা জানি না। কাজে ওনার দলের ভিতরে বহু লোক আছে, এমন লোকরাও নিতে পারেন যারা আমরা নিন্দা করতে পারি, কিন্তু উনি তৃতীয় নয়ন দিয়ে হয়তো দেখবেন যে উনি প্রতিভাবান। আবার উল্টা দিকে আসেন আর একটা কথা বলি, এটা আমার কনসার্ন। আমি একটা সচেতন লোক হিসাবে যেই বলয় থেকে উনি বেরিয়ে যাচ্ছেন এবং যে সমস্ত কারণে এই রাষ্ট্রপতিকে সরানো হইল, উনি ওনার দলের ভিতর থেকে এমন কাউকে যাতে না নেন যিনি একই বলয়ের হয়ে যান, কিংবা শাহাবুদ্দিন সাহেবের মানে রিপ্লেসমেন্ট যাতে হুবহু না হয়ে যায়। কেননা কোনো দলই, ওই দল থেকেই বলা হচ্ছে, তার উপদেষ্টারাও বলতেছে অনেক গুপ্ত জামাতও নাকি বিএনপি ভিতরে আছে, সুপ্ত অনেক লোক আছে, গুপ্ত অনেক লোক আছে, তার দলের লোকেরাই বলছে। যদি গুপ্ত সুপ্ত যদি থেকে থাকে আপনি কেমনি বুঝবেন? সে কারণে আমার অনুরোধ থাকবে যাতে বিচক্ষণতার সাথে উনি মাননীয় প্রধানমন্ত্রী এমন একজনকে চুজ করবেন, সে যাতে যাকে সরাইলেন তার কপি না হয়ে যায় গুণগতভাবে। আপনি তো একটা আইন বানায় নিছেন আপনার মতো করে, যেমন ধরেন 70 অনুচ্ছেদ সংবিধানের, যে আপনি নিজে যদি পদত্যাগ করেন সংসদ সদস্য থেকে, তাইলে আপনার দলের থেকে পদত্যাগ আপনার সদস্যপদ চলে যাবে। আবার দলীয় সিদ্ধান্তের বাইরে যদি ভোট দেন আপনার দলীয় পদ,
এটা তো গণতন্ত্রের সিস্টেম না। তার মানে আমার ওপিনিয়নটাকে আপনি বন্ধ করে দিলেন। এখন আইন মেনে যেই জুলুম নির্যাতন হইতেছিল সেই আয়নাঘর আবার পুরনো কথা আনলেন, সেই আয়নাঘর, সেই বিডিআর হত্যা, সেই ক্রস ফায়ার, সেই বিনা বিচারে হত্যা, গুম, খুন, এইগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে কোন আইন ছিল আপনার কাছে? আপনার হাতে কোন আইনটা ছিল? সেখানে আপনার এই জন্য বলা হয় ওই যে মব যে কথাটা আমরা বলে আসছি, অতীতেও বলছি, এখনো বলছি, মব সন্ত্রাস যেটাকে বলি, মব কালচার যেটাকে বলি, সেটা কখনো কখনো সুবিচারও স্থাপন করে। সরকারকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছিল, বিএনপিও বলে দীর্ঘদিন তারা আন্দোলন করছে। তো সেটাকে কোন প্রক্রিয়া আপনি সরাবেন? আইনি প্রক্রিয়া তো সরাইতে পারতেন না। আইনি প্রক্রিয়া সরাইতে গেলে তো ওই 24-এর নির্বাচনের পর আবার 29 সাল পর্যন্ত অপেক্ষা করতে হইতো। সুতরাং তাকে সরানোর জন্য যে প্রক্রিয়া নেওয়া হয়েছে সেটা আইন মেনে করা হয় নাই, এবং আইন মেনে করা হয় নাই যেহেতু, এবং তারপরে যখন আমরা সেটা সুফল গ্রহণ করলাম, নির্বাচন হয়ে গেল, তারপরে অতীত আমরা ভুলে গেলাম, এটা ইনজাস্টিস। কারণ ওই সময় যে ঘটনাটা ঘটাইছিল তার বদৌলতে 29-এর বদলে 26-এ নির্বাচন আসছে, 29-এর বদলে। আচ্ছা, যেমন আজকে একটা কথা আসছে, রাষ্ট্রপতি অপসারণের পর বা পদত্যাগ করার পর আইনমন্ত্রী বলছে গুনে গুনে 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, 123 অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন। তো আপনি ভালো করে যদি সংবিধানটা আপনার কাছে থাকে, ওই 123 নম্বর অনুচ্ছেদেই বলা হয়েছে সংসদ যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। এই প্রশ্নগুলো আমরা আজকে 8 মাস, 10 মাস, 1 বছর যাবত করতেছি, আরো 3 মাস, 6 মাস, সর্বোচ্চ 180 দিন, কিন্তু আপনারা নির্বাচন করেছেন 18 মাস পর। এখন এই বিতর্ক এখন করে লাভ নাই। তবে আপনি লিখে রাখতে পারেন সময়ের ব্যবধানে এই প্রশ্ন আসবেই। যদি না আসতো তাহলে আজকে আইনমন্ত্রী কেন বলতেছে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে, 90 দিনের মধ্যে নির্বাচন হতেই হবে? তাহলে ওই নির্বাচন, এই প্রশ্ন ওনারা তো সংসদ নির্বাচনের সময় তুলেন নাই। তাহলে একটা প্রশ্ন আসে, সংসদ নির্বাচন হলো কোন আইনে, কোন সংবিধানে? এগুলো আমি বহুদিন আগে বলছি, এবং এখনো আজকে প্রসঙ্গ আসলো সামনে। এই প্রশ্নে কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় সমর রেজাউল করিম, তাই তো অ্যাডভোকেট, আজকেও দেখছি, উনি বলছেন যে উনি কিছুদিন আগে দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করছেন, ওনার সাথে আরো কিছু লোক ছিল, এবং উনি বলছেন যে আমার সাথে উনি সশরীরে দেখা করছেন, এবং উনি আগের চেয়ে উদ্দীপ্ত, এবং উনি আগে যেমন প্রধানমন্ত্রী থাকাকালীন যেরকম ছিলেন আজকে সেই একই রকম আছেন। ওনার দৃঢ়তা, ওনার একাগ্রচিত্ততা ইত্যাদি ইত্যাদি, এবং বারবার বলছেন যে উনি আমাদের সাথে সশরীরে আমাদের সাথে বসছেন এবং 6 ঘন্টা আলাপ করছেন। আমি শেষ করি। এখন প্রশ্ন হচ্ছে, যখনই আমি সিম্পলি বলবো যে জুয়ের সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছে, একটা মিটিং হয়েছে, দ্যাটস অল। কয় ঘন্টা, কি আশয় বিষয়, বুদ্ধিদীপ্ত, দৃঢ়চিত্তের, এত কিছু বলার মানে কি? এত কিছু বলার তো প্রয়োজন নাই। যেমন আমার সাথে জুয়ের টেলিফোনে কথা হয়েছে, অথবা আমার সাথে তার ভিডিওতে কথা হয়েছে, দ্যাটস অল। ভিডিও মানে আপনার সাথে আমার দেখা হয় নাই ফেস টু ফেস, কিন্তু আমি ছবিতে কথা বলছি। টেলিফোনে কথা হবে মানে অডিও কথা হয়েছে। আর ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে মানে উনি সশরীরে আসছেন। তারপরে এত বড় বিবরণ দেওয়ার কোনো মানে নাই, এবং 6 ঘন্টা ব্যাপী। আবার যদি মনে করেন উনি বন্দী থাকেন, তাহলে উনি বন্দী ছিলেন, এত কিছু বলার দরকার নাই তো, যে আমি ভারত সরকারের অনুমতি নিয়ে ওনার সাথে দেখা করেছি, এইটুক বললেই বোঝা যাবে যে উনি বন্দী। সুতরাং এই যে কথাগুলো বলতেছে, ইট ইজ ডাউটফুল কেস। নাম্বার 1, আমার ব্যক্তিগতভাবে ধারণা ওনার সাথে আদৌ দেখা হয়নি, এবং নাহলে এই বিবরণের কোনো প্রয়োজন নাই। 6 ঘন্টা ব্যাপী কথা হয়েছে, দৃঢ়চেতা, একাগ্রচিত্ততা আগের মতোই আছে। এইসব বলার মানে হচ্ছে আমরা যেমন 55 বছর যাবত বলে আসছি স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ভিতরে, কিন্তু ইনশাআল্লাহ তাআলা মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশটার 12টা বাজাইছি, বিনা বিচারে হত্যা, আয়নাঘর ইত্যাদি ইত্যাদি আমরা করছি চেতনার নামে। সবই তো চেতনা। আরে যেই দেশের লোকের নিরাপত্তা আপনি দিতে পারেন না, সে যে কোনো ফর্মই হোক, আপনার যদি শত শত লোক মারতে হয়, আপনি কোনোভাবেই কোয়ালিফাইড না রাষ্ট্র চালানোর। তার পদে অধিষ্ঠিত থাকাকালীন সময় তার বিরুদ্ধে আপনি কোনো ফৌজদারি মামলা করতে পারবেন না। এখন আসেন, অতীত যদি দেখেন,
এরশাদ সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে, উনি জেলেও দণ্ড ভোগ করছেন। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তারপরে তো অনেক খাতিরে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এখন রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন সাহেব, অনেকে অনেক কথা বলে উনি সাংবিধানিক জটিলতা এড়ানোর জন্য তাকে রাখা হয়েছিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি অপরাধ কিভাবে হয়, কতগুলো অপরাধ আছে, এই অপরাধগুলা আপনি কোনো মার্সি নেই। আপনি যদি সুস্পষ্টভাবে ভায়োলেশন অফ কনস্টিটিউশন করেন, যেখানে আপনি একটা সাংবিধানিক পদ হোল্ড করেন, আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি? রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের জায়গাটা। আপনার দায়িত্ব কতটুক, কর্তব্য কত, সেটা পরের চ্যাপ্টার। আচ্ছা, সেখানে বসে যদি আপনি এই সংবিধানের লঙ্ঘন করেন, এর অপরাধ আপনি কি দিয়ে মানে কাটাবেন? কোনো অপশন নাই, এটা কাটানোর কোনো সুযোগ নাই। যেমন ধরেন একটা এক্সাম্পল যদি আমি আপনাদের দিই, দুটো এক্সাম্পল এখানে দিব। এক নম্বর হইল, বঙ্গভবন থেকে নাকি ছবি নামাইছিল মাহফুজ আলমরা, আমরা সেটা ভিডিও ফুটেজ দেখছি নাকি আজিজ ভাই? আচ্ছা, তারপরে যখন নির্বাচন হয়ে গেল, সংবিধান এখন পর্যন্ত সংবিধান সংশোধনের হয় নাই, কোথাও স্পষ্ট এখন পর্যন্ত সংবিধান স্পর্শই করে নাই। একটা কমিটি বানাবে, তাতে বিরোধী দলের লোক এখনো যোগ দেয় নাই। তারপরে অথচ 2/3 মেজরিটি কিন্তু বিএনপির নিজস্ব আছে নাকি আজিজ ভাই? সংবিধান যে কোনো সময় সংশোধন করে নিতে পারে। কেন বলছি কথাটা? সংবিধানের 4 ক অনুচ্ছেদ মোতাবেক জাতির জনক বঙ্গবন্ধুর ছবি সর্বত্র ঝুলানোর কথা। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে কোথাও কেউ ঝুলায় নাই, সব জায়গায় বিএনপির লোকজন আছে। কিন্তু আপনি তো বঙ্গভবনে সেই আওয়ামী লীগ সময়ের রাষ্ট্রপতি, আপনি ওখানে মাহফুজ সাহেব গিয়ে নামাইছিল, তো আপনি তারপর ওটা ঝুলান নাই কেন? আপনাকে বাধাটা দিছে কে? দ্যাট ইজ পিওর ভায়োলেশন অফ কনস্টিটিউশন বাই দ্য প্রেসিডেন্ট, নাম্বার 1। নাম্বার 2, আপনি যে সংবিধানের রক্ষক, যে সংবিধানের সর্বোচ্চ গার্জিয়ান, আপনি দায়িত্ব পালন করছেন, সেই সংবিধানের ভিতরে বলা আছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। আপনি নিয়োগ পাওয়ার পর তাই বলছেন যে স্বাধীনতার ঘোষক, পার্লামেন্টের দ্বারা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফাইন। আবার এই সরকার ক্ষমতা আসার পর আপনি জাতীয় সংসদে গিয়ে বললেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। আমি আবার বলছি, কে ঘোষক না, সেই বিতর্কটাই কিন্তু আমরা এই মুহূর্তে নাই। কিন্তু আপনার হাতে সংবিধান লেখা যেটা, সেটা যদি আপনি পাঠ করতে না পারেন, আপনার তো ওই দিন ওই মুহূর্তে রিজাইন দেওয়া উচিত ছিল। আপনি কোন সাহসে, কোন শক্তিতে, কিসের ভিত্তিতে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, সংবিধান লঙ্ঘন করে আপনি এই সংসদে ভাষণ দিলেন? সংবিধান লঙ্ঘন রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি অন্য অপরাধ সবই বাদ দিলাম, সংবিধান লঙ্ঘন করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। সুতরাং এখানে তার বিচার হতে পারে, তার বিরুদ্ধে 1। 2, কেউ আবার ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা সংশোধন করে নিব, শুধরাই নিব। যখন শুধরাবেন তখন, কিন্তু এর আগ পর্যন্ত যে অন্যায় অপরাধটা হইল, এটার কিন্তু কোনো এন্ডিং নাই, ফৌজদারি অপরাধের কোনো তামাদি নাই, লিমিটেশন নাই, যে কোনো সময় এটা স্টার্ট হতে পারে। তো যেই রাষ্ট্রপতি আপনার সংবিধান এইভাবে লঙ্ঘন করে, তাকে তো বিশ্বাস করা যায় না। আর এই বিশ্বাস করা যাকে যায় না, রাষ্ট্রপতি পদটা যতই আলংকারিক বলুক, এটা কিন্তু একটা অবাধ বিচরণের সবচেয়ে বড় ক্ষেত্র। উনি আর্মিতে ঢুকতে পারেন, উনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, ওনার লোক, ওনার পক্ষ থেকে বঙ্গভবন গণভবনে মানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর কাছে যাতায়াতের সুযোগ আছে, সব সেক্টরে বিচরণ করার ক্ষমতা আছে। সেক্ষেত্রে সিক্রেসি অ্যান্ড প্রাইভেসি খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। এই কারণে তাকে সরানোটা যেমন জরুরি ছিল, একইভাবে আজকে সংবিধান লঙ্ঘনের দায়ী তার ট্রায়াল মানে শুরু হতে পারে বলে আমি কনসার্ন এবং ব্যক্তিগতভাবে তাই মনে করি। কি হবে না হবে সেটা বড় কথা না। উনি নিজে ওনার দলে থেকে উনি বঙ্গবন্ধুকে অপমান করেছেন, আমি বলবো ওনার কথা, উনি সংবিধান লঙ্ঘন করেছেন। রাষ্ট্রপতি কি কোনো দলের হয়? দলের বিষয় না তো, আপনি সংবিধান তো মানবেন, আপনি সংবিধান মানবেন তো। ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ভায়োলেট কনস্টিটিউশন।
আপনি সংবিধানে লেখা আছে একটা, পার্লামেন্টে পড়তেছেন একটা, এই রাইটটা আপনাকে কে দিছে? ইট ইজ পিওর ভায়োলেশন কনস্টিটিউশন। উনি আইনের ঊর্ধ্বে না, রাষ্ট্রপতি ততক্ষণ ছিলেন আইনের ঊর্ধ্বে, কিন্তু এখন উনি বিচারের আওতায় আসতেই পারেন এই গ্রাউন্ডে। সেকেন্ড, শেষ করে দিয়ে আরেকটা কথা, উনি যত কথাই বলেন না কেন অলংকারিক পদ, কই আপনার চোখের সামনে যখন এত এত লোক মারা যাচ্ছে, এত শিশু, যুবক, কৃষক সব হত্যা হইতেছে, আপনাকে টাচ করে নাই? আপনি যখন জিয়াউর রহমান সাহেবের গিয়ে ঘোষক বলতেছেন, ফাইন, বলেন কি আপনি, এই তো আপনার ব্যক্তিত্ব। তা আপনি যদি খুব পার্সোনাল লোক, আপনি সেদিন রিজাইন দেন নাই কেন, যে না এই ডেড বডি আমি সহ্য করতে পারতেছি না, আমি রাষ্ট্রপতির কিছু করার নাই কিন্তু আমি পদত্যাগ করলাম? আপনি কি করেছেন? করেননি। সুতরাং মাপ পাওয়ার